একজন টকবগে যুবক মাত্র কয়েকদিন আগে কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব তিনি তার দল প্রতিষ্ঠার স্বার্থে হোক, তার দেশের জন্য হোক, তিনি সেখান থেকে বের হয়ে আসছেন। এটাই বড় মানসিকতার পরিচয়। আমরা এটাও দেখেছি যে যখন আসসালামু আলাইকুম, দুইটা মন্ত্রণালয় থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সরাসরি রাজপথে আসা অতটা সহজ নয়। দুইটা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আজকে নাহিদ ইসলাম এমন একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন যে উপদেষ্টা পরিবেশক থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তো নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে নানা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তিনি কেন পদত্যাগ করবেন? তাকে কি আসলে পদত্যাগে বাধ্য করা হয়েছে, নাকি তিনি জনগণের সাথে থাকার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য, তিনি নতুন দল করার জন্য, রাজনীতি করার জন্য তিনি দায়িত্ব ছেড়েছেন? তো নাহিদের পদত্যাগ নিয়ে দুইটা আলোচনা শুনবো, সেখান থেকে বোঝার চেষ্টা করব যে নেতৃত্ব এবং মন্ত্রিত্ব থেকে বড় জনগণের নেতৃত্ব দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব দিয়ে এক দফা আন্দোলনকে বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই নাহিদ ইসলাম আজকের পদত্যাগ করেছেন। এবং আজকের পদত্যাগ করার পরে আমরা দেখতে পেয়েছি তিনি সরকারের সকল সুযোগ সুবিধা বাদ দিয়ে পায়ে হেঁটে তিনি তার গন্তব্যে পৌঁছেছেন। আমি শুরুতেই এই নতুন একজন বেড়ে ওঠা বর্তমান তরুণ প্রজন্মের ছাত্র জনতার নেতৃত্বদানকারী নাহিদ ইসলামকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সংকীর্ণতার কোনো সুযোগ নাই। রাজনীতিতে দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদ সাহেব, কোনো সন্দেহ নাই। যেখানে আমরা অনেক বড় বড় মানুষরাও বিভিন্ন জায়গায় ছোট ভাইদেরকে নিয়ে তর্কে জড়িয়ে যাই, সেই জায়গায় নাহিদ ইসলাম নীরবে নিবৃতে তার যখন সিদ্ধান্ত নিতে মন চেয়েছে তখন সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতির পক্ষে তিনি তার মতো করে পদত্যাগ করে এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠতে গিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন। সেজন্য আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রাজনীতিতে দল থাকবে, মত থাকবে, পার্থক্য থাকবে, এটাই সৌন্দর্যতা। এবং এই দল মতের মধ্যে আমাদের দেশে যে পাওয়ার পলিটিক্সে বসার পরেও সেখান থেকে যে কেউ না কেউ বিদায়ও নিতে পারে, নিঃস্বার্থভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারে, এটা একটা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। অনেকেই দেখবেন পদ পদবি পাওয়ার পরে সেই জায়গা থেকে আর বের হতে চায় না, মনে করে যা পেয়েছি এটাতে যতদিন থাকতে পারি তাই ভালো। এখন কারো কাছে প্রশ্ন থাকতে পারে, তিনি তো একটা বৃহত্তর দল গঠন করার স্বপ্ন নিয়ে বের হয়েছেন। হ্যাঁ, দল গঠন করার স্বপ্ন নিয়েই বের হয়েছেন। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতা রাজনীতি করছেন, তিনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন। হয় দেশ গঠনের জন্য তিনি রাজনীতি করছেন, দেশ গঠনের পাশাপাশি তার নিজেকে প্রতিষ্ঠিতর জন্য রাজনীতি করছেন। এটা তো দোষের কিছু নয়। কোনো ব্যক্তি একেবারে তার কোনো উদ্দেশ্য থাকবে না, উদ্দেশ্যহীন যাত্রায় কোনো মানুষ সফল হতে পারে না। নাহিদের যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য সফল হোক। আমি মনে করি এই নাহিদকে সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি রাজনীতির মাঠে প্রবেশ করায় আপনাকে আমাদের অভিনন্দন। এতে দোষের কিছু নেই। নাহিদ ইসলাম এতদিন পর্যন্ত ছাত্রদের প্রতিনিধি হিসাবে, আমাদের সকলের প্রতিনিধি হিসাবে, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসাবে এই সরকারে ছিল। তিনি এতদিন পর্যন্ত একজন আমাদের এই বিপ্লবী নায়ক হিসেবে সেখানে ছিল। কিন্তু আজকের এখন থেকে বা 28 তারিখ থেকে যখন তার দলটা পূর্ণাঙ্গভাবে ঘোষণা করবেন তখন তিনি আমাদের কাতারে চলে আসছেন। তার মানে তার সমালোচনা করা আপনার জন্য জায়েজ, তার প্রশংসা করাও আপনার জন্য জায়েজ। প্রত্যেকটা ব্যক্তির রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদের ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে। ছাত্ররা সফল হবে, হবে না, তাদের ভালো মন্দ সব পর্যালোচনা আমাদের করার রাইট আছে। কিন্তু আমাদের এই রাইটও আছে যে একজন টকবগে যুবক মাত্র কয়েকদিন আগে কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব তিনি তার দল প্রতিষ্ঠার স্বার্থে হোক, তার দেশের জন্য হোক, তিনি সেখান থেকে বের হয়ে আসছেন। এটাই বড় মানসিকতার পরিচয়। আমরা এটাও দেখেছি যে যখনই কেউ না কেউ আমরা সমালোচনা করছি যে এই দলের মধ্যে যে প্রতিষ্ঠা করবে তাহলে সেই ব্যক্তি ক্ষমতায় থেকে করছে কিনা,
তো এটাকে নিয়ে বিতর্ক আছে অনেক। বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে, এই ধরনের ক্ষমতায় থাকা না থাকা, এই পাওয়ার পলিটিক্সে গিয়েই সকলের উত্থান হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। সেই জায়গা থেকেও যে নাহিদ ইসলাম তার সমালোচনাটাকে গায়ে মাখিয়ে এখান থেকে তিনি কারো প্রতি উত্তর না দিয়ে তারপরে সেখান থেকে তিনি পদত্যাগ করে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য যে বিদায় নিয়েছেন, সেটা বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি একটা পজিটিভ দিক। সেটা যদি নাহিদ ইসলাম না করে অন্য আরেকজনও করতো, আমি তাকে সাধুবাদ জানাতাম, ধন্যবাদ জানাতাম। আমি মনে করি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠনের উচিত তাদেরকে অভিনন্দন জানানো। আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম বাংলাদেশের ছাত্র জনতার পালস বুঝে দেশের বর্তমান প্রজন্মের যে চাহিদা, সেই চাহিদাকে অনুধাবন করে দেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ সব কিছুকে মাথায় রেখে এই দলটাকে সামনের পথে যদি এগিয়ে নিয়ে যেতে চান বা সক্ষম হন, তাহলে জনগণের ভালোবাসায় সিক্ত হলে হবে। জনগণ তাদেরকে অবজ্ঞা করলে হবে না। এই দলটাকে প্রতিষ্ঠিত হতে বাধা দেওয়ার মধ্যে কোনো সফলতা নাই, বরং যারা তাদেরকে পিছন থেকে আপনার উৎসাহ প্রদান করবেন তারাই প্রকৃত গণতন্ত্র প্রেমী, প্রকৃত দেশপ্রেমিক, এবং তারাই মূলত ভালো মানুষ বলে আমি মনে করব। আসুন নাহিদ ইসলামের এই আজকের যে তিনি আমাদের দায়িত্ব পালন করেছেন এতদিন পর্যন্ত, এবং দায়িত্ব পালন করে তিনি যে বিদায় নিয়েছেন, সেজন্য আমি একদিকে ধন্যবাদ জানাই। তিনি এতদিন পর্যন্ত আমাদের প্রতিনিধি হয়ে, সকলের প্রতিনিধি হয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি যে কাজ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, এবং আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, আমার বিশ্বাস তাদেরকে কোনো দুর্নীতি গ্রাস করতে পারে নাই। তাদের ভিতরে কোনো ধরনের অসঙ্গতি, আমার বিশ্বাস থেকে বলছি, যদি এটা মিস্টেকলি কোনো কারণে কোনোদিন প্রমাণ হয় যে তারা দুর্নীতি করেছে, সেটা প্রমাণ হলে আমি আমার কথা উড্ড করব। কিন্তু আজ পর্যন্ত আমার জায়গা থেকে বলছি, তারা যেই জামা, স্যান্ডেল, গেঞ্জি নিয়ে প্রবেশ করেছিল ওই অফিসে, হয়তো ওই রকম করেই একই চালচলনে তারা বিদায় নিয়েছে। অতএব তাদেরকে আমাদের খোঁচাখুচি করে কোনো লাভ নেই। সাধারণ ছাত্র হিসাবে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে এক দফা দাবি আন্দোলন করে যেই নেতা আজকের সরকারে গিয়েছে, অনেক কিছুকে ফেলে রেখে তিনি আজকের বিদায় নিয়েছেন, এইটা তো আপনাকে স্বীকার করতে হবে। এটার মধ্যে ভালুক তো আছে। শোনেন, পাওয়ার আল্লাহ তাআলা দেয়। আমি সারাদিন যদি নিজে নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাই, আমি কেন পাই না, আপনি কেন পান না, কোনো লাভ নেই। যার তাকদিরে যেটা আছে সে সেটা ভোগ করবে। যার তাকদিরে জনপ্রিয়তা আছে, যার তাকদিরে টাকা আছে, যার তাকদিরে সম্মান আছে, যার তাকদিরে এমপিত্ব আছে, মন্ত্রিত্ব আছে, সে যখন হওয়ার তখনই হবে। আপনি আমি এই কালচারালি যে আমরা একটু কেউ কিছু হলেই অস্থির হয়ে যাই, সেটা আমাদের একটা সমস্যা, জাতীয় সমস্যা। আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আজকের নাহিদ ইসলাম আজকে যে আমাদের পক্ষ থেকে এতদিন পর্যন্ত কষ্ট করে সরকারের এই দায়িত্ব পালন করেছে, আমি তাকে প্রথমে সেজন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এখন যে নাহিদ ইসলাম ছাত্র জনতার মাঝে এসে নতুন করে রাজনৈতিক নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা প্রকাশ করছি। আমি সব সময়ের জন্য আপনার এই সত্যবাদী এবং দেশপ্রেমিক প্রচেষ্টা যতদিন অব্যাহত থাকবে, আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সেই শুভকামনা, ভালোবাসা সব সময় থাকবে। আমি তো এটাই চাই যে আপনি কেমন, সেটা জনগণ মানদণ্ডের হিসাব করে বিচার করে দিবে। আপনার সামনে সাদা ব্যালট পেপার থাকবে, ব্যালটে বলে দিবে নাহিদ ইসলামকে জনগণ কতটুকু পছন্দ করে কিংবা করে না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছে, কিন্তু আমাদের একটি অভ্যাস হচ্ছে, বাংলাদেশের যখন কেউ উঠতে চায়, আমরা তাদেরকে উঠতে দিতে চাই না। যখন আমার প্রয়োজন হয়, আমরা তাদেরকে ব্যবহার করার চেষ্টা করি, আমরা তাদের কাছে গিয়ে কুর্নিশ করি, তাদেরকে প্যাট্রোনাইজ করি, তাদের পিছনে বেকআপ দেই, কারণ আমার প্রয়োজন। কিন্তু যখন তাদের কিছু প্রয়োজন, তখন আমরা পিছপা হয়ে যাই। 24-এর গণঅভ্যুত্থানে দেখেছি, আমি তো দেখেছি, পৃথিবীর সবাই যদি অস্বীকার করে, তারপরেও আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমরা যেটা পারিনি, সেটাই 24-এর ছাত্রছাত্রীরা পেরেছে। তারা রাজপথে নেমে আমাদেরকে নতুন স্বপ্ন দিয়ে বাংলাদেশ গঠন করে দিয়েছে, আর তারা করে দিয়েছে বিদায় আমরা আসতে পেরেছি। এটা দোষের কিছু না। আমি অনেক কিছু পারি না, আরেকজনে পারে, এটা স্বীকার করার মধ্য দিয়ে আনন্দ।
বরং আমি পারি না তারপরেও বলতে হবে আমি পারি, আমি করি। এটা হচ্ছে জাহিলিয়াত, এটা হচ্ছে মূর্খতা, এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু নয়। আজকের এই নাহিদ ইসলামরা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যে বিশাল বিজয়টা অর্জন করিয়ে দিয়েছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে আমাদেরকে স্মরণ করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকে সেজন্য শুধু নাহিদ ইসলাম নয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলা অবস্থায় যারাই আমাদের জন্য সহযোগিতা করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা পরিবারের মধ্যে 5 ভাই বোন থাকলে সবাই কর্মক্ষম হয় না। একজনে খেটে পিটে এনে বাকি 3-4 জনকে চালানোর চেষ্টা করে, ওই যে খাটে তাকে স্মরণ করতে হবে। বাকিরাও ওই পরিবারের অংশ, কিন্তু তাদেরকে, ওই ব্যক্তিকে শুকরগুজারি করতে হবে। আজ বাংলাদেশে শুকরগুজারির যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি এটা আমাদের রাজনীতিতে আগামীর পরিবর্তন যেটা হওয়া উচিত সেটা কোনোভাবেই সম্ভব নয়। আগামীর সুষ্ঠু সুন্দর ধারার রাজনীতি করতে হলে যুবকদের চাহিদাকে আপনার ফুলফিল করতে হবে, জনতার চাহিদাকে আপনার অ্যাডাপ্ট করতে হবে, তাদের সাথে আপনার দৈনন্দিন আপনার রুচির পরিবর্তন করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণে নাহিদ ইসলামরা আমাদের অবশ্যই যতটুকু কাজ করেছে আমাদের জন্য, দেশের জন্য, তার যত কাজ করেছে এই সবগুলো কাজের জন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো দরকার। আবার এরাই যখন নিন্দনীয় কিছু করবে তখন সেই নিন্দা পাওয়ারও প্রাপ্তি তারা রাখে, তাতে দোষের কিছু নাই। আসুন আমরা সবাই নাহিদ ইসলামের প্রতি শুভকামনা করি। তাদের দল নতুন করে যখন আসবে, তারা সেই দল নিয়ে যেভাবে পথ চলতে চায়, সেটা যদি দেশের কল্যাণে হয়, মানবতার কল্যাণে হয়, ধর্মের কল্যাণে হয়, সমাজের বিভিন্ন সভ্যতা সংস্কৃতি সবকিছুকে ধরে রাখার কল্যাণে হয়, তাহলে যেন তারা কামিয়াবি হতে পারে, আপনার আমার সকলের ভালোবাসা পেতে পারে, সেটাই আমাদের প্রাপ্তি। আমরা আমাদের নতুন আরেকটি স্বপ্ন, নতুন আরেকটি মানুষ, নতুন আরেকটি নেতৃত্ব আমরা পাচ্ছি, এটা আমাদের দেশের জন্য সম্পদ। এদেশে কত বাজে মানুষ রাজনীতি করছে, কত খারাপ দুষ্ট লোকেরা রাজনীতি করছে, কত টেন্ডারবাজ সমাজের মধ্যে কলহ সৃষ্টিকারী বিভিন্ন মানুষ রাজনীতি করছে। নাহিদরা কেন পারবে না? কেন পারবে না? মনটা বড় করেন, প্রশস্ত করেন, স্পেস তৈরি করে দেন। আপনি নিজেকেই শুধুমাত্র নিজে এই দেশের একেবারে সবকিছুর রক্ষক বক্ষক এটা মনে করিয়েন না, এটা করার কোনো সুযোগ নেই। এই রাজনীতিতে যারা গণতন্ত্রের ওপেন স্পেস চান, 16 বছর পর্যন্ত যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের সবার আগে উচিত প্রত্যেকটি ভালো কাজের স্বীকৃতি দেয়া। অতএব এই নাহিদ সাহেবরা আজকের বাংলাদেশের জনতার জন্য যতটুকু কাজ করেছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমি তার শুভকামনা করছি। অগ্রিম অভিনন্দন নাহিদ সাহেবের জন্য এবং নাহিদ সাহেবের। আসসালামু আলাইকুম। 2টা মন্ত্রণালয় থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সরাসরি রাজপথে আসা অতটা সহজ নয়। 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আজকে নাহিদ ইসলাম এমন একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন, যেই রাজনৈতিক দলটার কোনো অস্তিত্ব এই মুহূর্তে বাংলাদেশে নাই, এবং সেই দলটার নাম আমরা গত 2 মাস যাবত মিটিং করে এখন পর্যন্ত সেই দলটার নাম পর্যন্ত ঠিক করতে পারি নাই, দলটার অর্গানোগ্রাম পর্যন্ত ঠিক হয় নাই, সেই দলটার স্লোগান মোটো পর্যন্ত ঠিক হয় নাই, গঠনতন্ত্র ঠিক হয় নাই। এই ধরনের একটা অখ্যাত দলের দায়িত্ব নিতে গিয়ে রানিং মন্ত্রণালয় থেকে 2টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নাহিদ ইসলাম আমার বন্ধু, আই ফিল প্রাউড যে আমি তার বন্ধু, আমি তার বন্ধু। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নাহিদ ইসলাম তিনি প্রমাণ করলেন যে নাহিদ ইসলামের কাছে ওই মন্ত্রণালয়ের ওই মন্ত্রিত্বের চাইতে রাজপথ একটা বড় জায়গা। এই লড়াইটা অনেক কঠিন। যদি নাহিদ ইসলাম এই লড়াইয়ে যদি জিততে পারে, পুরো বাংলাদেশের কাছে সে কিংবদন্তি হয়ে থাকবে। পুরো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, পুরো বাংলাদেশের সোশিও ইকোনমিক পলিটিক্যাল কালচারাল ইতিহাস পরিবর্তন হয়ে যাবে যদি নাহিদ ইসলাম তার এই সহযোদ্ধাদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে যদি এই রাজনৈতিক দলকে সফল করতে পারে। সেই লড়াইটা অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, এবং এই পথটা কোনোভাবেই পুষ্পসজ্জা নয়। এই পথটা অত্যন্ত জটিল এবং এই পথে প্রচুর রক্ত ঝরাতে হবে, প্রচুর শ্রম দিতে হবে, প্রচুর রক্ত দিয়ে রাজপথ ভিজবে। এরপরে এই নতুন তরুণদের এই অখ্যাত নাম প্রকাশ না হওয়া, নাম ঠিক না হওয়া
সেই দলটা যখন জনগণের কাছে যাবে এবং সেই দলটাকে যখন নাহিদ ইসলামের নেতৃত্বে নাহিদ ইসলাম মাঝি হয়ে যখন এই দলটাকে আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারবে, সেদিন নাহিদ ইসলাম হয়তো জীবন্ত কিংবদন্তি হয়ে থাকবে। কিন্তু নাহিদ ইসলাম আজকে যেটা করলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে there is no single record, there is no single document, there is no single evidence যে রানিং মন্ত্রিত্বের জায়গা থেকে স্বেচ্ছায় সব প্রণোদিত হয়ে কোন মন্ত্রী পদত্যাগ করছে, কোন উপদেষ্টা পদত্যাগ করছে। বাংলাদেশের ইতিহাসে গত 54-55 বছরের ইতিহাসে এই ধরনের কোন প্রকার নজির নাই, যেই নজির আজকে নাহিদ ইসলাম তৈরি করলেন। এই জুলাই বিপ্লবের ইমাম বলা হয় নাহিদ ইসলামকে, যার মুখ দিয়ে জুলাই বিপ্লবে আমরা 1 দফার ঘোষণা শুনেছিলাম। 3 তারিখে 3 আগস্ট আমরা 1 দফার ঘোষণা শুনেছিলাম। পরবর্তী সময়ে আমরা ঠিক করেছিলাম যে নাহিদ ইসলাম উইল বি দ্য লিডার, সে আমাদের নেতা হবে এবং সেই নেতৃত্বের জায়গা থেকে ছাত্র জনতার এবং তরুণ প্রজন্মের চাওয়ার প্রেক্ষাপটে যে নাহিদ ইসলামকে এই তরুণদের রাজনৈতিক দলে আসতে হবে, নাহিদ ইসলামকে নেতৃত্ব দিতে হবে। সেই জায়গায় এই তরুণদের কথা চিন্তা করে এই ছাত্রদের, এই নাগরিক কমিটির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কথা শুনে নাহিদ ইসলাম তাদের উপরে ভরসা রেখে, আস্থা রেখে আজকে যেই জায়গা থেকে আজকে পদত্যাগ করলেন, বাংলাদেশের ইতিহাসে আপনি একটাও পাবেন না যে বাংলাদেশে কেউ রানিং মন্ত্রণালয়গুলো থেকে, মন্ত্রিত্বের পদ থেকে 2টা মন্ত্রণালয় তার হাতে, যেখানে একটা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হইতে পারলেও মানুষের অনেক সাধনার ফল, সেখান থেকে আজকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। নতুন জীবনের জন্য, পরবর্তী জীবনের জন্য নাহিদ ইসলামের জন্য শুভকামনা থাকবে। নতুন রাজনৈতিক দলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আশা করি ইনশাল্লাহ I will be the part of this political party। এবং আপনাদের অনেকে আপনারা বলেন যে মশিউর আপনি ছাত্র জীবনে কয়টা রাজনৈতিক দল করছেন বা এখন কয়টা রাজনৈতিক দল করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আবারও বলছি, একদম ক্লিয়ার করে দিচ্ছি, নাহিদ ইসলাম আমার ডিপার্টমেন্টের বন্ধু। আমরা একসাথে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি। সেই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরে সেই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যে রাজনৈতিক দল ছিল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদই আমার একমাত্র রাজনৈতিক দল হিসেবে এতদিন ছিল, যেটা 2023 সালে একটা ভাঙন হয়। সেই ভাঙনের 3টা অংশ, আবারও বলি 3টা অংশ সেই সময়ে সেই অংশ ত্যাগ করে। একটা অংশ রেজাকি পিয়ার সাথে ছিল, একটা অংশ নূরের সাথে ছিল, আর একটা অংশ সেই সময় আক্তার হোসেনদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ বের হয়ে গিয়ে পরবর্তীতে তারা ছাত্র শক্তি গঠন করে। তো সেই হিসেবে সেই গণ অধিকার পরিষদও আমাদেরই যারা ছিল, এখানেও যারা আছে, আমরা একই সাথে লড়াই করেছি, একই সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একসাথে রাজনীতি করেছি। অদূর ভবিষ্যতেও হয়তো গণ অধিকার পরিষদে এখন যারা আছেন তারাও হয়তো আবার এখানে চলে আসবেন, একসাথে হয়তো আমরা রাজনীতি করবো, একসাথে হয়তো জোট করবো না, একসাথে দল করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, গণ অধিকার পরিষদ আমার জীবনের প্রথম রাজনৈতিক দল ছিল। গণ অধিকার পরিষদকে আমরা জন্ম দিয়েছিলাম এবং নতুন যে তরুণদের যে দলটা হবে এটাকেও আমরাই জন্ম দিচ্ছি এবং আমরাই একসাথে এটা নিয়ে কাজ করছি। এবং আশা করি অদূর ভবিষ্যতে এই সমস্ত তরুণদের যত রাজনৈতিক স্টেক আছে সবাই মিলে মিশে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর জাতিকে বিনির্মাণ করার জন্য, আগামীর দেশকে বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে পারবো, সংগ্রাম করতে পারবো। সেই জায়গাটা দাঁড়িয়ে অন্য কোনো বিষয় বিতর্ক করতে চাই না। নাহিদ ইসলাম আজকে যে কাজটা করলেন, তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েও রাজপথে আসা যায়। এই ধরনের ঝুঁকি যদি শেখ হাসিনা গত 15-16 বছর আগে নিতেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে রাজপথে এসে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেন, তাহলে বাংলাদেশকে এই 2000 মানুষকে 24-এর অভ্যুত্থানে জীবন দেওয়া লাগতো না। আজকে নাহিদ ইসলাম যেটা করলেন, নাহিদ ইসলাম আজকে প্রমাণ করলেন। কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর সেখানে উপাচার্যকে পদত্যাগের দাবি করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবিতে স্মারক নিবিয়ে দেওয়া হয়েছে প্রফেসর ইউনূসকে। 2 নম্বর শিবির আজ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে, যেটা অন্যান্য ছাত্র সংগঠন তার তীব্র নিন্দা জানিয়েছে। এই বিষয়ে কথা বলবো এবং পরবর্তী আমরা যে বিষয়গুলো দেখলাম, নতুন রাজনৈতিক দল যে আসতে যাচ্ছে শিগগিরই, সেটি নিয়েও বেশ কিছু খবর আসছে আমাদের হাতে। এবং নাহিদ ইসলাম আজ তার দপ্তরে যাননি এমনটি কয়েকটি সূত্র জানিয়েছে। পাশাপাশি তিনি প্রফেসর ইউনূসের দপ্তরে গিয়েছিলেন পতাকা সহ গাড়িতে, ফিরেছেন নাকি পতাকাবিহীন গাড়িতে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে খবরটি, বাংলাদেশের যেই দলগুলো এতদিন ঐক্যমত হয়ে, ঐক্যজোট হয়ে এক ফ্রন্টে এসে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে,
তাদের বিভাজনের নিয়ে পথ্যে কাজ করছে হাসিনা এবং নরেন্দ্র মোদী। এই বিষয়ে কিছু তথ্য আপনাদের আজকে জানাবো। দর্শক, তানভীর হাসান শামীম সিলেট থেকে, নোয়াখালী থেকে জামাল উদ্দিন, রফিক শেখ, হাসান মাহমুদ, মাসুয়া তুমি নয়া দালাল। জি ভাই, নয়া দালাল। কার দালালি করছি একটু বলে দিন, ভালো লাগছে। আপনি এরকম কমেন্ট আরো করবেন। আপনি আওয়ামী লীগ নাকি জামাতের একটু জানাবেন। ডালাস আমেরিকা থেকে, আমার খুব পছন্দের একটি জায়গা ডালাস। রাশিদ ভাই। ওকে দর্শক, তাহলে আমি চলে যাচ্ছি মূল খবরে। ইতিমধ্যে আপনারা অনেকেই সংযুক্ত হয়ে গেছেন। দর্শক, আমি প্রথম যে খবরটি দিয়ে ঢুকতে চাচ্ছি সেটি হলো কুয়েট। সেখানে যে ঘটনাটি ঘটলো সেটার আমরাও নিন্দা জানাই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কুয়েটের দায়ভারটি সম্পূর্ণ ছাত্র দলের উপর, যুব দলের উপর চাপানো হয়েছে। এটা নেপথ্যে আরো অনেকগুলো মিত্র বাহিনী ছিল যেটা কোনো গণমাধ্যমে আসেনি, এবং বলা হচ্ছে যে যারা পতিত স্বৈরাচার তাদের বড় রকম ইন্ধন ছিল, এইরকমও খুলনার অনেক মানুষ বা সাংবাদিক আমাদের জানিয়েছে। কিন্তু পুরো দায়টা বিএনপির ঘাড়ে চলে গেছে। তবে এখানে একটা ব্যাপার আছে যে অতি উৎসাহী ছাত্র দলের বা যুব দলের কেউ কেউ এই কাজটি সংগঠিত করেছে, এবং আমি যেটুকু জেনেছি জনাব তারেক রহমান এর জন্য ছাত্র দলকে যথেষ্ট শাসন করেছেন, রাগ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ছাত্রদের উপর এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য। তবে ছাত্রদল ফেসে যাওয়ার পেছনে আরেকটি কারণ হলো শিবিরকে দায় দিয়ে দাও রাকিব ভাইয়ের এমন একটি বক্তব্যের কারণে। আমি এখন টেলিভিশনের একটি ভিডিও আমাকে একজন অ্যাক্টিভিস্ট পাঠিয়েছিলেন দেখার জন্য। আমি দেখছিলাম, আমার এমনিতে বাংলাদেশের টিভি দেখা হতো না, ইদানিং টুকটাক দেখি মাঝে মধ্যে। হাসিনার রেজিমে আমি কখনো টিভি দেখতাম না। তো আমাকে যখন পাঠানো হলো আমি দেখলাম হান্নান মাসুদ, রাকিব আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট, আর শিবির সভাপতি কি নাম, সুন্দর করেছে চেহারা, যাক নামটা মনে পড়ছে না, এই তিনজন তারা সেই টকশোতে উপস্থিত ছিলেন। আমি দেখলাম যে ছাত্র দলের প্রেসিডেন্ট খুব গুছিয়ে কথা বলার জায়গাটিতে তিনি খুব এলোমেলো কথা বলছিলেন, আর অন্য জায়গায় দেখলাম শিবির সভাপতি খুব গুছিয়ে গুছিয়ে তাকে কাউন্টার দিচ্ছিলেন। একটি বিষয় কি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত তুখুর একটি সময় পার করেছে এবং হাসিনার রেজিম, ভারত রেজিমকে পরাজিত করে হাসিনাকে খেদিয়েছে, তার পেছনে মূল কারণ কি জানেন? তার মূল কারণটি হলো এখানে তথাকথিত কোনো রাজনৈতিক দল ছিল না। আবার আমাদের যেই বড় বড় রাজনৈতিক দল যারা ছাত্র রাজনীতির নামে লেজুর ভিত্তির সাথে জড়িত, তাদেরকে দলের 2-4 জন পছন্দ করে এই পদে বসান। কি কত বড় তাবেদা! এরা যোগ্যতার আলোকে আসে না, কার পেছনে কত লোক আছে, কি কত চাঁদা তুলে দিতে পারবে, কি কত নেত্রীকে বা নেতাকে খুশি করতে পারবে, এরা হয় দলের প্রধান। আর শিবিরের ক্ষেত্রে যেটুকু আমি জানি যে তারা কোয়ালিটি দেখেন, কে কত ভালো কথা বলতে পারেন, কি কত মেধাবী, কার আচরণ কত ভালো, কার ইমেজ কত ক্লিন, এই বিষয়গুলোকে মূল্যায়ন করা হয়। আমরা দেখেছিলাম ছাত্র অভ্যুত্থানের পর একটা ছেলেকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষিকা পোস্ট করেছিলেন, নামটি মনে নেই, যে মানে তার খুব প্রিয় ছাত্র সে, কিন্তু অভ্যুত্থানের পর হাসিনা পতনের পর পরবর্তী তিনি গণমাধ্যমে জেনেছেন সে শিবির করে, এবং তিনি অবাক হয়েছেন এবং বলেছেন শিবিরের ছেলেরা এত ভালো হয়। হয়তো আপনারা সবাই সেই পোস্টটি দেখেছেন, খুব ভাইরাল হয়েছে। বিষয়টা হলো কি, রাকিব ভাইরা দলের জন্য অনেক নিবেদিত, অনেক কষ্ট করেছেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এই দলগুলো এমন ভাবে গঠিত হয় যে এই পদগুলো হারিয়ে ফেললে এদের আর কোনো মূল্যায়ন করা হয় না। দেখেন আজকে মধুর ক্যান্টিনে শিবির বক্তব্য রেখেছি, কিভাবে আমাদের বন্ধু প্রতিম এই শব্দগুলো ব্যবহার করেছে ছাত্র দলকে। আর ছাত্র দল যে প্রতিবাদটি পাঠিয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, সেখানে তারা ৭১-এর কি বলবো মুক্তিযুদ্ধ বিরোধী এই শব্দগুলো ব্যবহার করেছেন, ছাত্র ইউনিয়ন এই শব্দগুলো ব্যবহার করেছে। রাজনীতিতে একটা বিষয় মনে রাখবেন, আজকে যারা বড় দল কালকে তারা হয়তো হারিয়ে যেতে পারে। আমি কথাটা প্রায় বলি, কেন বলি জানেন? পাকিস্তানের দিকে তাকাতে বলি। পাকিস্তান বাংলাদেশের চেয়েও বয়সে বেশি, ৭৫ বছর, আর বাংলাদেশের ৫৪ বছর। ৭৫ বছর পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো পাকিস্তানকে কন্ট্রোল করেছে, হোক সেটা পিপলস পার্টি, হোক সেটা মুসলিম লীগ নুন,
আজ তাদের জনপ্রিয়তা 10-এর নিচে চলে গেছে। পক্ষান্তরে 80 থেকে 85% পৌঁছে গেছে ইমরান খানের দল, যে দলটি 92 বিশ্বকাপ বিজয়ী হওয়ার অধিনায়কত্ব করা ইমরান খান গঠন করেছিলেন। প্রথম নির্বাচনে তিনি তার আসন থেকে পরাজিত হয়েছেন। দ্বিতীয় নির্বাচনে তিনি এককভাবে জিতেছিলেন তার দল তেহরিক ইনসাফ থেকে। 18 সালে তিনি ক্ষমতায় বসেছিলেন। কেন বললাম কথাটি? যে এই যে বড় বড় দলগুলো যারা পরিবারতান্ত্রিক দল, এরা একটা সময় আদর্শের কাছে পরাজিত হয়ে যায়। ভালো হোক আর মন্দ হোক, আদর্শের কাছে পরাজিত হয়। আজকে মুসলিম লীগ নুন সেনাবাহিনীর উপর ভর করে ক্ষমতায় বসে আছে। তারা তাদের প্রধান ব্যক্তি নওয়াজ শরীফ হেরে গেছেন পিটিআইয়ের প্রার্থীর কাছে। তাদের সেকেন্ড ম্যান নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ, তিনি হেরে গেছেন তেহরিক ইনসাফ অর্থাৎ ইমরান খানের দলের কাছে। তাদের মেয়ে মরিয়ম নওয়াজ হেরে গেছে, তাদের ভাতিজা হেরে গেছে। হাই ভোল্টেজ নেতা তোফায়েল, আমু, সুরঞ্জিত, এইরকম যে বড় বড় নেতা, ইসাকদার বা আরো যারা যারা রয়েছেন, তারা প্রত্যেকে হেরে গেছে। সেনাবাহিনী তাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন। ফ্রম 45-এ হেরেছেন, ফ্রম 47-এ মানে ডিসি সাহেব ঘোষণা করে দিয়েছেন তোমরা বিজয়ী, তোমরা বিজয়ী। কারণ এই তালিকাটি আসিম মনির সাহেব দিয়েছিলেন। কেন বললাম? একটু হিস্ট্রিতে নজর দিতে হবে আপনাদের। তো ইমরান খান যে রাজনীতিটা করেছেন সেই রাজনীতির কাছে পরাজিত হয়েছে। তো এখন যেটি বললাম যে আজকে মধুর ক্যান্টিনে শিবির, আমার মনে হয় যে স্বাধীন বাংলাদেশে শিবির এখন ঢাকা ভার্সিটিতে প্রবেশ করে, এতদিন তাদের দেখিনি, এখন তারা সেখান থেকে তাদের রাজনীতি কন্ট্রোল করতে চাইছেন। কেবল ঢাকা ভার্সিটি শিবির নয়, কেন্দ্রীয় শিবির সেখানে প্রোগ্রাম করেছে এবং সকল বিষয়গুলোর জন্য ছাত্র দলকে দায়ী করেছে এবং সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিভিন্ন ক্ষেত্রে উপাচার্যদের দায়ী করে তাদের মানে অপরাধীদের বিচার দাবি করেছে। আমি মূল খবরে মানে শিবিরের খবরগুলো দিচ্ছি, কি কি বলেছে সেগুলো না বলি, সেগুলো আপনারা দেখেছেন। শিবির চোখ বন্ধ করে ছাত্র দলকে দায়ী করেছে। আমি মনে করি দ্রুত নাসির এবং রাকিব ভাইকে এটার শক্ত প্রতিবাদ করা উচিত। যেভাবে ছাত্র দলের সাথে লুকোচুরি খেলছে বিভিন্ন রাজনৈতিক দল, এখানে ছাত্র দলকে একটা শক্ত জবাব দেয়া উচিত। এই প্রেক্ষাপটে আমি বলতে পারি যে শিবির তার রাজনীতিতে যে নতুন ধারা সৃষ্টির চেষ্টা করছে, এটি বলতে পারি একে পার্টি, আম আদমি পার্টি কিংবা কি বলে তেহরিক ইনসাফের কিছু বিষয় তারা গ্রহণ করছে। আর ছাত্রদলকে বলবো দ্রুত এই ফরম্যাট 2025-এ এসে এই ফরম্যাট ভেঙে, কারণ তাদের সারা বাংলাদেশে ইউনিট আছে, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তার দিকে ছাত্রদল সবার উপরে, নিঃসন্দেহে এমনি জনপ্রিয় হয়নি। রাষ্ট্রে বা ছাত্র সমাজে তাদের অনেক গ্রহণযোগ্যতা রয়েছে, তার পেছনে কারণ তারা অনেক অবদান রেখেছে দেশের জন্য, ছাত্রদের জন্য। কিন্তু সাম্প্রতিক সময় তারা দেখছি যে তাদের রাজনীতির গতিটা কেন জানি একটু এলোমেলো হয়ে গেছে। দর্শক, তো কুয়েটের ছাত্ররা, যে বিষয়টি দিয়ে শুরু করছিলাম, কুয়েটের ছাত্ররা আজ ঢাকায় এসছেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনে এসে প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত বিচারের দাবিতে তারা কয়েকটি দফা তুলে দিয়েছেন স্মারকলিপির মাধ্যমে এবং সেটি গ্রহণ করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং তারা উপাচার্য ভিসিরও পদত্যাগ চেয়েছেন, এরকম কয়েকটি বিষয় তারা উল্লেখ করেছে। দ্বিতীয় যে খবরটি সেটি হলো যে বিষয়টি বললাম যে শিবির সকল দায় ছাত্রদলকে দিয়েছে। এখন আমরা অপেক্ষা আছি ছাত্রদল একটা প্রেস ব্রিফিং করে শিবিরের এই মিথ্যাচারের জবাব দেবে, কারণ সব সুন্দর মুখ দিয়ে সত্য বেরিয়ে আসে না। আমরা দেখেছি গুপ্ত শিবির, আমরা দেখেছি শিবির নানাভাবে ছাত্রদলকে বিভিন্ন ইঙ্গিতে তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করার চেষ্টা করেছে। আমরা ছাত্রদলকেও দেখেছি শিবিরের বিরুদ্ধে তারা অপপ্রচার করেছে, যেমন শিবিরকে দায় দিয়ে দাও। এই যে কাজগুলো আমার কেন যেন ভয় লাগে। যেমন আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জাকিরের নাম শুনেছিলাম, অনেকেই বলেছেন, ছাত্রলীগের অনেকে বলেছেন যে তিনি শিবির করতেন, শিবিরের নাকি সাথী না সদস্য ছিলেন, এমন তথ্য তখন আমরা দেশের বাইরে ছিলাম, এই তথ্য আমাদের কাছে এসেছিল। আমার কেন যেন মনে হয় মাঝে মাঝে ছাত্রদলের মধ্যে এরকম অনেক শিবির আছে, গুপ্ত শিবির যাদেরকে বলা হয়। একজন লিখছেন রামদা দল জিন্দাবাদ। বেটারা উচিত কথা কইলে কিছু লোকের গায়ে লাগে। জি ভাই, কার যে পক্ষে যায় কার যে বিপক্ষে যায় বুঝতে পারছি না। দর্শক আসেন নতুন দল নিয়ে বলি। নতুন দলে আসছেন নাহিদ ইসলাম, এটি শোনা গেছে। আমি ঠিক 3 দিন আগে এই বিষয়ে সার্জিস আলমকে জিজ্ঞেস করেছিলাম এবং আরো কয়েকজন সমন্বয়কে জিজ্ঞাসা করেছিলাম কারা আসতে পারে। তো কিছু অসমর্থিত সূত্র এবং সমর্থিত সূত্র আমাকে বলেছেন নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছেন
সদস্য সচিব এটি নিয়ে কারাগারে থাকলো, গণমাধ্যম অনেক তথ্য দিল, আমাকে একজন জানিয়েছেন, জানি না সেটা এখন পর্যন্ত সিদ্ধান্তে অটল আছেন কিনা, সার্জিস আলম বা তাদের মধ্যে যে ভোটাভুটি হয়েছে সেখানে সার্জিস আলমের অবস্থান অনেক উপরে দেখা গেছে। এগুলো নিয়েও সার্জিস ভক্তদের একটা চাপ আছে। সার্জিস আলম কি বলে সদস্য সচিব হতে পারে, তারপর হাসনাত তিনি হতে পারেন মুখ্য সংগঠক, আক্তার হোসেন হতে পারেন মুখপাত্র, এরকম অনেকগুলো বলা হয়েছে। আবার আজকেও দেখলাম গণমাধ্যমে একটু এলোমেলো করে তথ্যগুলো দেওয়া হচ্ছে, কনফার্ম বলা যাচ্ছে না আসলে কোনটা হবে। তবে সার্জিস আমাকে যেটা বলেছে যে তাদের মধ্যে ঐক্য রয়েছে, তারা যে কাউকে, আমি সার্জিসকে প্রশ্ন করলাম যে তোমাকে যদি কমিটির গুরুত্বপূর্ণ পদে না দেওয়া হয়, তখন বলে যে ভাই আমি মেনে নেব, তার কারণ আমরা একটা নতুন দল গঠন করবো, আমরা পদের দিকে আমাদের দৃষ্টি রাখিনি, আমরা দেশকে, রাষ্ট্রকে, জাতিকে, সমাজকে গড়ে তোলার জন্য বা এই ভঙ্গুর দশা থেকে রাষ্ট্রকে রক্ষায় কাজ করতে চাই। আক্তার হোসেন, জুনায়েদ, এদেরকে নিয়েও অনেক সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়েছে। তো এখন যে বিষয়টি আমি বলতে পারি, এই নতুন দলটির সামনে অনেক রকম চ্যালেঞ্জ। তারা আসলে কোন কাঠামোতে রাজনীতি শুরু করবে, তাদেরকে বিএনপি বা জামায়াত কতটুকু সমর্থন দেবে, এগুলো নিয়ে অনেক আলোচনা। আবার অনেককে দেখছি যে জুলকারনাইন স্যারের যে বক্তব্য, ফেসবুক পোস্ট ইতিমধ্যে আলোচনা উঠে এসছে, গণমাধ্যমে সেটা নিয়ে কথা উঠেছে। তো জুলাই অভ্যুত্থানে কার কতটুকু অবদান, কে কি করেছে, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে, এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সবকিছু ছাপিয়ে নতুন দলে কে কোন পদে বসবে এটা নিয়েও এখন আলোচনা তুঙ্গে রয়েছে। যদি আমি আমার ফরম্যাটটি বলি, নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব সার্জিস আলম, তারপর হলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তারপরে আক্তার হতে পারে মুখপাত্র, আবার জ্যেষ্ঠ কয়েকটি পদ তৈরি করছে, দুটো বা তিনটি পদ, এখানেও আক্তারদের অবস্থান হতে পারে, জুনায়েদদের অবস্থান হতে পারে, এরকম শোনা যাচ্ছে। আমি এবি পার্টির কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করলাম। তারা বলেছেন ছাত্রদের দল গঠনের পর তারা বিএনপির সাথে একটা অ্যালায়েন্স এর চিন্তা ভাবনা করছেন। আবার জামায়াত বলছে তারা ইসলামিক ব্যক্তিদের সাথে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করছেন, যাতে করে পরবর্তী নির্বাচনের মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো এবি পার্টির শীর্ষ নেতা আমাকে জানালেন তারা ছাত্রদের সাথে আলাপ করেছেন, এই বাম মোর্চা বা আমাদের নতুন যে দল, ছাত্রদের দল, এদেরকে নিয়েও তারা একটা নতুন করে অ্যালায়েন্স করবে, সেটা হয়তো বা বিএনপির সাথেও যেতে পারে। জানি না কতটুকু বাস্তবায়ন হবে, বাট আমাকে যে তথ্যটি জানানো হয়েছে, জামায়াত হয়তো ইসলামিক দলগুলোর সাথে অ্যালায়েন্সের চেষ্টা করবে, এই একটি ফরম্যাট। ইতিমধ্যে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন শিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে। আসলে প্রতিবাদটি আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চাই। আমরা ৭১-এর ইস্যু আর দেখতে চাই না, আমরা আসলে চাই এখন এই প্রজন্মে ২৪-এ যারা এই বিপ্লবকে সংগঠিত করেছে, বিপ্লবকে যারা লালন করে এবং ফ্যাসিস্ট হাসিনাকে এবং ভারতের যেই কি বলবো আমাদের দেশে ভারতের আধিপত্য এটাকে যারা ধ্বংস করেছে, তারা সবাই বাংলাদেশের। এদের ৭১ বিরোধী আমি বলতে রাজি না। আমি সাংবাদিক হিসেবে আমার জায়গাটা এরকম ভাবে আমি প্রকাশ করব। আমি এই ক্ষেত্রে শিবিরকেও ভালোবাসি, এই ক্ষেত্রে আমি বৈষম্য বিরোধীদের ভালোবাসি, ছাত্র দলকে ভালোবাসি, ছাত্র ইউনিয়নকে ভালোবাসি। আমি দেখেছিলাম বোরকা পরা মেয়েটাও রোকেয়া হল থেকে বেরিয়ে এসছে, আমি দেখেছি জিন্স পরা, টি শার্ট পরা মেয়েটাও বেরিয়ে এসছে, একসাথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। অতএব এখানে আমি বিভাজনটা আসলে দেখতে চাই না। দর্শক, আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো কিছু সূত্র, ভারতীয় সূত্র, বাংলাদেশের সূত্র বা তাদের বক্তব্যে যে বিষয়টি পেলাম, হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভারত, তাদের ইন্টেলিজেন্স মানে তাদের গোয়েন্দা সংস্থাগুলো মূলত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে এখন বিরাজ করছে। খেয়াল করবেন ভালো করে কথাটা। প্রায় ২ থেকে আড়াই দশকের বন্ধুত্ব বিএনপি জামাতের ফাটল ধরে গেছে। আবার মান্না ভাইয়ের দলের উপর আমরা দেখলাম কোথায় যেন বিএনপির কর্মীরা আঘাত করেছে। নির্বাচন ঘনিয়ে যত আসবে এই প্রতিক্রিয়া বা প্রক্রিয়াগুলো আমরা আরো দেখবো, এই জিজ্ঞাসাগুলো আমরা আরো দেখবো। এখন বিষয় হলো, একজন লিখেছেন আপনি বিএনপির পদ নিয়ে নেন। ভাই ভিডিও শেষ করি, কোন পদ আমাকে দিবেন? জামাত শিবিরটা দিবেন না বিএনপিটা দিবেন? একটু চিন্তা করেন, পুরো ভিডিওটা দেখেন, তারপরে বুঝবেন যে মাসুম ভাই সত্য বলে না মিথ্যা বলে। একটা কথার অর্ধেক শুনে আমাকে একটা পদ দিয়ে না, বিএনপির পদ দেন আর জামাত শিবিরের দেন আর বৈষম্য বিরোধীদের দেন। আমি ভাই রাজনীতির মানুষের রাজনীতি করবো না, কোনো কালই করবো না, আপনারা এটুকু কনফার্ম থাকেন। ২-১ জায়গা থেকে যে প্রস্তাব দেয়নি এমনটি না। শুধু এটুকু মনে রাখেন, মাসুম ভাই আপনাদেরকে যেটা বলেছে
সেটা মাসুম ভাই অটুট আছে কিনা। আমি কোনো রাজনৈতিক লোক না, রাজনীতি করব না। তো বিষয়টা হলো, ভারত এবং আমাদের পতিত স্বৈরাচার এবং যারা ভারতে পালিয়ে গেছে, তারা চাইছে যারা হাসিনাকে খেদিয়েছে এবং যাদের কারণে ভারত বাংলাদেশে কোনো মিশন বাস্তবায়ন করতে পারছে না, তো এই দুটো বিষয়কে এক করে কি করে এটা বড় ধাক্কা দেওয়া যায়। তাই জামাত এবং বিএনপির মধ্যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা বা ফাটল সৃষ্টি করে দিয়েছে ওপারের এজেন্সি, এবং সেটাই নরেন্দ্র মোদীও কি বলবো শেখ হাসিনার ইচ্ছা ছিল। প্রথম এই ফাটলটি ধরিয়েছিলেন জামাতের আমির, তবে তিনি কৌশলে কথাটি বলেছিলেন যে এক ফ্যাসিস্টকে বিদায় করে আর ফ্যাসিস্টকে আমরা বসাতে চাই না, সামথিং এরকম একটা কথা বলেছিলেন। কিন্তু এরপরই দেখলাম বিএনপির বাম ধারার যারা রাজনীতি করেন তারা উঠে পড়ে লেগেছে জামাতের বিরুদ্ধে। এখানে জামাত যে কথাটি বলেছে এই কথাটি কিন্তু বিএনপি এড়িয়ে গেলে আর কোনো আলোচনা হতো না, কিন্তু বিএনপি যেচে পড়ে এই কথাটি তাদের ঘাড়ে নিয়েছে, যেন বিএনপি দেশে লুটপাট বা ফ্যাসিস্ট হয়ে ওঠে। এই কথাটি বিএনপির বক্তব্যে উঠে এসেছিল। সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটে আওয়ামী লীগ যেই শীর্ষস্থান দখল করেছে, তাদের পর বিএনপির কিছু নেতারা যারা 15 বছর অভুক্ত ছিল, তাদের কারণে পুরো বিএনপিকে দায় দেওয়াটা একেবারেই অনুচিত। তারেক রহমান সহ বিএনপির হাইকমান্ড এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছে, প্রচুর সংখ্যক নেতা কর্মীদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই ক্ষেত্রে বিএনপিকে কতটুকু দায় দিবেন? আবার বিএনপির নেতারা জামাতকে যেভাবে আবারও 71 ইস্যুতে নিয়ে যাচ্ছেন, তাতে করে তারা নিজেরা বিতর্কিত হচ্ছেন। কেন? 2.5 দশক ধরে যাদের সাথে আপনারা জোটবদ্ধ আন্দোলন করেছে, বেগম জিয়াকে যখন গুলশানে আটকে রাখা হয়েছিল বালুর ট্রাক দিয়ে, সেদিন 3 থেকে 4 জন শিবিরের ছেলে প্রাণ হারিয়েছিল পুলিশের গুলিতে বা ছাত্রলীগের আক্রমণে, মালিবাগ সহ কয়েকটি পয়েন্টে। মনে আছে আপনাদের? একজন বিএনপি কর্মী নেমে আসেনি। বেগম জিয়া বলছিলেন যে তিনি বিএনপির সব নেতাকে ফোন করেছেন, কেউ ফোন ধরেনি। এর মধ্যে মির্জা আব্বাসের নামটিও বলা হয়েছে। আজকে মির্জা আব্বাস অনেক জোরে সোরে বক্তব্য রাখেন, নাম বলতে চাই না, কিন্তু সেই দিন কিছু সংখ্যক হলো জামাত শিবির নেমেছিল, আবার বেশ কয়েকজন মারাও গিয়েছে। এই যে তাদের মধ্যে বন্ধুত্ব, এই যে সুসম্পর্ক, এগুলো নষ্ট হচ্ছে কাদের কারণে, কেন হচ্ছে? হাসিনা চলে যাওয়ার পর এমন একটি বাংলাদেশের দৃশ্য আমরা দেখব কল্পনা করেছি? করিনি। আমরা মনে করেছি সবাই একসাথে বসবে, জাতীয় সরকার গঠন করবে, বা বাংলাদেশকে আগামী দিনে হাসিনা যে লুটপাট করে দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে আবার গড়ে তুলতে সবাই একজোট হবে। যেমন 5 তারিখের পর আমরা দেখলাম প্রফেসর ইউনূসকে দেশে এনে সব দল মিলে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছে। একটা হাস্যজ্জ্বল মুখ আমরা দেখেছি। এরপর ক্রমান্বয়ে আমরা এগুলো দেখেছি। এই ক্ষেত্রে আমি বিএনপিকে দায়টা একটু বেশি দেব। কেন? বিএনপির নেতারা ঠিক আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যে অভিযোগগুলো 15 বছর করেছে, তারা এখন সেই অভিযোগগুলো করছে তাদের একসময়ের মিত্র জামাত বা ইসলামী দলগুলোকে। তারা ভুলে গেছে যে এই দলটার 5 জন শীর্ষ নেতা তাদের দল ছাড়া না, মানে জোট থেকে না চলে যাওয়ার জন্য জীবন দিয়েছে। এটা আগামী দিনগুলোতে যারা অ্যালায়েন্স করবে বা জোট করবে তাদের জন্য কিন্তু খুব সিগনিফিকেন্ট। তারা কিন্তু এটাকে বুঝবে যে বিএনপি ত্যাগের মূল্য দেয় না, বিএনপি রক্তের মূল্য দিতে জানে না। আজকে যারা ভোটার হয়েছে, যাদের ভোটে বাংলাদেশ পাল্টে যেতে পারে, তারা কিন্তু বৃদ্ধ জাতি না, তারা সব ইয়াং ফোর্স। 18 থেকে 20 বছর এই দেশে নির্বাচন হচ্ছে না, কত ভোটার যোগ হয়েছে, কত হাজার ইয়াং ভোটার যোগ হয়েছে। 40-এর মধ্যে যাদের ভোট, তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারে, জামাতকেও দেখাবে। মনে রাখতে হবে যে আমাদের ভুলগুলো প্রতি সেকেন্ডে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। এই যে আমি কথা বলছি, আমার ভুলগুলোর প্রতিটা কমেন্ট এখানে চলে আসবে। এখন বিষয়টা কি? বিএনপির অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ নিয়ে আর একটা কথা বলছে না, সব জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে বলছে। মিজানুর রহমান আজহারী শুধু একটা কথা বলেছেন যশোরে, সেই কথাটি আমি তার পাশে বসে শুনেছিলাম, সেই মাহফিলে আমি ছিলাম। সেই আজহারীকে একেবারে ধুয়ে দেওয়ার চেষ্টা করলো কে? বিএনপি। অথচ আজহারী কোনো পক্ষ বা দলের নামটি উল্লেখ করেনি। এই যে কৌশলগুলো জামাত নিচ্ছে, বিএনপি সেই কৌশলে বারবার ফাঁদে পড়ে যাচ্ছে। কেন? হাসিনা খুব ভালো করে জানেন, আওয়ামী লীগ ভালো করে জানেন, এবং ভারত খুব ভালো করে জানেন বিএনপির দুর্বলতা কোথায়। ঠিক সেই দুর্বল জায়গাগুলোতে আঘাত করেছে। আর এই দুর্বলতা সৃষ্টিতে জামাত ইসলামের কিছু নেতা ইন্ধন তুলে দিয়েছেন, বা ঘি, মানে আগুনে ঘি ঢেলে দিয়েছে। আমি মনে করি
ডাক্তার শফিককে আরো সংযত, তিনি ইদানিং খুব ভালো কথা বলেন, আরো সংযত কথা বলতে হবে। বিএনপির কিছু নেতা চাঁদাবাজি করছে, লুটপাট করছে, মানে বিএনপি করছে না, জামাতেরও অনেক অপরাধ আছে। জামাত একেবারে দুধের ধোয়া তুলসী না তো। এখন জামাতের একটা বিষয় হলো কি, জামাত তাদের দলে থাকুক, যেমন ধরেন মুজিবুর রহমান মঞ্জু ভাই এবি পার্টি চেয়ারম্যান, বা আরো বেশ কয়েকজন জামাত নেতারা চলে গেলেন জামাত ছেড়ে, তারা কিন্তু জামাতকে নিয়ে মুখ খোলেন না, তারা জামাতের নিন্দা করেন না, তারা তাদের দল নিয়ে কথা বলেন। জামাতের সিস্টেমটা হলো এরকম যে জামাত করুক আর না করুক, যারা জামাত বা শিবিরকে ভালোবাসে তারা মুখ খোলে না। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মধ্যে একে অপরের কাদা ছড়াছড়ির প্রতিযোগিতাটা খুব ভালোভাবে চলে। তো এখন যে বিষয়গুলো আমি ভারতের কিছু অ্যাক্টিভিস্টদের বক্তব্য দেখলাম, তাদের ভিডিও দেখলাম, ভারতের বিভিন্ন পত্রিকা টেলিভিশনও দেখলাম, তাদের কথায় বুঝতে পারলাম যে হাসিনা বিরোধী শক্তিগুলোকে এক হতে দেবে না ওপার, এবং এই সরকারকে এমন ভাবে এরা কাদা ছড়াছড়ি করে বিরোধ সৃষ্টি করে এমন ভাবে সরকারকে ব্যর্থ করবে যাতে প্রফেসর ইউনূস একটা সময় রাগ করে দেশ ছেড়ে চলে যাবে, তোমাদের দেশ তোমরাই চালাও, এই দেশ আমি পারবো না, এই দেশ আমার পক্ষে শান্ত করা যাবে না। কারণ এই দেশের রাজনীতি মানে হলো পুরোটাই অপরাজনীতি, কুরাজনীতি, নোংরা রাজনীতি, পচা রাজনীতি। যখন সবাই একজোট হবে তখন সবাই বিভাজিত হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন বলবো যে শিবির যে সাংবাদিক সম্মেলন করেছে এটার জবাব ছাত্র দলের দেওয়া উচিত। ছাত্রদলকেও বলতে হবে শিবির আমাদের বন্ধু প্রতিম, কারণ তারা একজোট হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন কে ক্ষমতায় আসবে এটা নিয়ে যদি কামড়ি করে বিভাজিত হয়ে যায়, মনে রাখবেন 21 বছর পরে আওয়ামী লীগ এসছে না, এবার 21 বছর পরে না, 21 মাস পরে আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসতে পারে, কারণ ভারত খুব শক্তভাবে চাইছে হাসিনাকে আবার বাংলাদেশে স্টাবলিশ করতে, এবং সেদিন দেখবেন আবারও এই জামাত বিএনপি একজোট হবে মাইর খাওয়ার জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। ইংল্যান্ডে আমি একটা বাসায় উঠলাম, তো আমাকে প্রথম যখন গেলাম তো আমাকে সেই বাসায় নেওয়া হলো, বাসায় সবাই নোয়াখালীর, তো আমি আরেকজন ছিল, একজন ছিল ঢাকার আর আমি ছিলাম ঢাকার, দুইজন, আর বাকিরা সব নোয়াখালীর। তো যখনই আরেকজন স্টুডেন্ট চলে আসলো কৌশলে আমাদেরকে বাসা থেকে চলে যেতে বললো, কারণ তারা ওই পুরো বাসাটার মধ্যে নোয়াখালীর লোকদেরকে আনবে। অর্থাৎ তখন আমাকে একজন বললো একটা কথা খুব চমৎকার, আমার ভালো লাগছে কথাটা, সেজন্য আপনাদেরকে বলছি যে ধরেন একটা মহল্লায় যদি 20টা পরিবার থাকে বরিশালের, তারা মারামারি কামড়াকামড়ি করে সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই 20টা পরিবার দেখা যাবে এক এক এলাকায় চলে গেছে। আর যদি নোয়াখালীর একটা লোক কোনো এলাকায় ঢুকতে পারে, বাকিগুলোকে খেদাইয়া 20টা, মানে একটা তো আছে 19টা নোয়াখালীর পরিবার ওখানে নিয়ে আসবে, তাই না? একটা নোয়াখালী সমিতি বা ইউনিটি তৈরি করবে। তো বিষয়টা হলো বিএনপি, জামাত, আদার্স যে রাজনৈতিক দল, হেফাজত, চরমনাই সহ আরো যারা আছেন, তাদের সবার উচিত এই রাষ্ট্রটাকে রক্ষায় বসে একটা সিদ্ধান্ত নেওয়া। তারা তা না করে তারা মাসুম ভাই কার পক্ষে দালাল সেটা হিসাব করছে। আমি কোন কথাটা আপনাদের ভুল বললাম একটু কমেন্টে বলবেন। আমাদের রক্তে, এই যে একজন লিখেছেন পথের নিশানা, আমাদের রক্তে ডিএনএ সমস্যা আছে, আসলেই সমস্যা আছে। ভারত কি করে প্রেসক্রিপশন দিয়ে আমাদের নেতাদের মগজে ঢুকিয়ে আমাদের বিভাজিত করছে, আমি মাসুম মাহবুব যদি বুঝি, আমার চেয়ে বোঝার মানুষ এই দেশে আছে না, বড় বড় জ্ঞানী, তারা বুঝতে পারে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন নাহিদ যেটা করেছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কাজ কেউ করেছে। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে রাজপথে রাজনীতি করার জন্য চলে এসেছে, এমন কাজ হয়তো বাংলাদেশের ইতিহাসে সামনে হবে কিনা আমি জানি না, কিন্তু ইতিপূর্বে হয়তো বা হয়নি। যদি নাহিদ যে চ্যালেঞ্জ নিয়েছেন, আমরা চাইবো দোয়া করবো আল্লাহর কাছে নাহিদের সেই চ্যালেঞ্জ যেন তিনি সম্পূর্ণ করতে পারেন, সেটা যেন জিতেন। আমরা চাই নাহিদ সংসদে যাক, নাহিদ সংসদে জনগণের কথা বলুক, আমরা সেটাই চাই। নাহিদের দ্বারা যেন এই দেশের অনেক উপকার হবে আশা করি আমরা, কারণ তরুণরাই পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশকে নেতৃত্ব, এবং যারা ইতিপূর্বে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আশা করি তরুণরা যদি দায়িত্ব নেয় তাহলে তাদের চাইতে ভালো নেতৃত্ব এবং দেশকে তারা শাসন করতে পারবে। আমরা চাই ছাত্ররা এই দেশকে শাসন করুক, কারণ বিগত দিনে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক যে সমস্ত বড় বড় দল তারা আমাদের কি দিয়েছে।